হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ভারতের রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া নিয়ে। জানবেন কিভাবে একটি দল জাতীয় দল বা রাজ্য দল হয়, নির্বাচন কমিশনের নিয়ম কি, আর বর্তমানে কতগুলো দল স্বীকৃত আছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে পাবেন ছোট্ট ছোট্ট শর্ট নোটস আর প্রেজেন্টেশন টাইপসের, যা বলতে পারেন, যা আপনার এক্সাম প্রিপারেশনের জন্য একদম পারফেক্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, ঠিক আছে? দেখো, তো প্রথমে কি আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই রেগুলেটস পলিটিক্যাল পার্টিস। বলছে বর্তমানে নির্বাচন কমিশন, মানে যেটাকে বলা হচ্ছে ইলেকশন কমিশন, একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা যার প্রধান কাজ হলো দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করা। কার কাজ? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব দলগুলোকে স্বীকৃতি দেয়া, তাদের জন্য প্রতীক বরাদ্দ করা, নির্বাচনী নিয়ম কানুন তৈরি করা এবং দলগুলোর আর্থিক হিসাব নিকাশ তদারকি করা। এই সব কিছুই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে হয়। বাস্তব জীবনে এর প্রভাব সুদূর প্রসারী। যখন কোনো নতুন দল গঠিত হয় তখন তাকে ইসিআই এর কাছে আবেদন করে নিজেদের নথিভুক্ত করতে হয়। আবার কোনো দল যদি নির্দিষ্ট নির্বাচনী মানদণ্ড পূরণ করে তবে ইসিআই তাকে জাতীয় বা রাজ্য স্তরের দল হিসাবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি দলগুলোর জন্য খুবই জরুরি। কারণ এর ফলে তারা সংরক্ষিত প্রতীক, সরকারি টিভিতে প্রচারের সুযোগ এবং ভোটার তালিকা পাওয়ার মতো বিশেষ সুবিধা পায়। তাই ইসিআই এর নিয়ন্ত্রক ভূমিকা ভারতীয় গণতন্ত্রের ভিত্তি মজবুত করে এবং দলগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখে। ইসিআই মানে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া হ্যাজ এ মাল্টি পার্টি সিস্টেম, মানে এখানে বলতে বোঝানো হয়েছে যে মাল্টি পার্টি সিস্টেম মানে হলো একটি দেশে যখন একাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয় এবং তাদের মধ্যে যে কোনো একটি দল বা একাধিক দল মিলে সরকার গঠন করার সুযোগ পায়। ভারতের ক্ষেত্রে এই ব্যবস্থা খুব স্পষ্ট। আমাদের দেশে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টির মতো অসংখ্য দল রয়েছে যারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ না পেলে প্রায় একাধিক দল জোট বেঁধে সরকার গঠন করে, যেমনটা অতীতে ইউপিএ বা এনডিএ জোটের ক্ষেত্রে দেখা গেছে। এই ব্যবস্থা গণতন্ত্রকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তোলে, কারণ এটি ভোটারদের সামনে বিভিন্ন রাজনৈতিক আদর্শ ও নীতির বিকল্প তুলে ধরে। এর ফলে ভোটাররা নিজেদের পছন্দের দল বেছে নিতে পারে, যা দেশের রাজনৈতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে। Parties are of three categories: national parties, state parties, unrecognized parties. কি ন্যাশনাল পার্টিস, স্টেট পার্টিস, আনরিকগনাইজড পার্টিস। বলছে নির্বাচন কমিশন রাজনীতির ক্ষেত্রে একটি দল, মানে কয়েকটি দলের কথা বলেছেন, তিনটি প্রধান দলের কথা বলেছেন। একটি দল ন্যাশনাল পার্টিস, মানে জাতীয় দল, যাদের প্রভাব দেশের একাধিক রাজ্যে বিদ্যমান এবং যারা জাতীয় স্তরের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্য দল, যেটাকে বলা হয় স্টেট পার্টিস, হলো সেই সব দল যাদের প্রভাব সাধারণত একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একটি রাজ্য দল। আর অস্বীকৃত দল, মানে হচ্ছে আনরিকগনাইজড পার্টিস, হলো সেই সব নতুন বা ছোট্ট দল যারা এখনও জাতীয় বা রাজ্য দলের মর্যাদা পাওয়ার মতো যথেষ্ট ভোট বা আসন অর্জন করতে পারেনি। এই শ্রেণী বিন্যাস দলগুলোর নির্বাচনী সুবিধা নির্ধারণ করে। যেমন একটি স্বীকৃত দল সংরক্ষিত প্রতীক ব্যবহার করতে পারে, যা ভোটারদের জন্য খুবই সহায়ক। বলছে রিকগনিশন প্রোভাইডস, বলছে রিজার্ভ সিম্বলস, ফ্রি ব্রডকাস্ট টাইমস, টিভি, রেডিও রোল ইন ফ্রেমিং ইলেকশন রুলস। বলছে কোনো রাজনৈতিক দল যখন নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পায় তখন তারা কিছু বিশেষ সুবিধা পায়, যা তাদের নির্বাচনী প্রচার ও কার্যক্রমে অনেক সাহায্য করে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সংরক্ষিত প্রতীক, মানে হচ্ছে রিজার্ভড সিম্বল।
যেমন বিজেপির জন্য পদ্মফুল বা কংগ্রেসের জন্য হাত, এই প্রতীকগুলো ভোটারদের, বিশেষ করে নিরক্ষর ভোটারদের জন্য দল চিনতে খুব সহায়ক হয়। দ্বিতীয়ত, তারা সরকারি টিভি ও রেডিও চ্যানেলগুলিতে বিনামূল্যে প্রচারের সময় ফ্রি ব্রডকাস্ট টাইম পায়, যা তাদের প্রচার খরচ কমিয়ে দেয় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। তৃতীয়ত, এই দলগুলো নির্বাচনী নিয়মকানুন প্রণয়নের আলোচনায় অংশ নিতে পারে, যা তাদের রাজনৈতিক প্রভাবকে আরও শক্তিশালী করে। এই সুবিধাগুলো একটি স্বীকৃত দলকে অস্বীকৃত দলগুলোর চেয়ে অনেক এগিয়ে রাখে। ন্যাশনাল পার্টি সম্পর্কে আমরা জানব। ন্যাশনাল পার্টি স্ট্যাটাস: 6% ভ্যালিড ভোটস ইন 4+ সিট 4 লোকসভা এমপিস। বলছে যে জাতীয় দলের মানে হচ্ছে ন্যাশনাল দলের মর্যাদা পাওয়ার একটি অন্যতম প্রধান শর্ত আছে। এর অর্থ কি? একটি দলকে যদি জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেতে হয়, তবে তাকে লোকসভার নির্বাচনে অন্তত 4টি বা তার বেশি রাজ্যে মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত 6% করে পেতে হবে। কটি স্টেটে? 4টি স্টেটে। আর কি, যে বেশি রাজ্যের মধ্যে প্রদত্ত বৈধ ভোট সেটা হচ্ছে 6%-এর বেশি পেতে হবে। একই সাথে সেই দলটিকে লোকসভা নির্বাচনে কমপক্ষে 4 জন সদস্য মানে এমপিতে জিততে হবে। তাহলে কি, যে লোকসভা ইলেকশনে তাকে কমপক্ষে 4 জন এমপিতে জিততে হবে, মানে সাংসদে জিততে হবে। এই শর্তের মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করে যে একটি দলের ভিত্তি কেবল একটি বা দুটি রাজ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের একাধিক অঞ্চলে তার সমর্থন রয়েছে। যেমন কোনো দল যদি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারে 6%-এর বেশি ভোট পায় এবং 4 জন সাংসদ নির্বাচিত করতে পারে, তাহলে এই শর্ত পূরণ হবে। এটি দলগুলোর জন্য একটি কঠিন চ্যালেঞ্জ, কারণ এর জন্য দেশব্যাপী সংগঠন বা জনপ্রিয়তা প্রয়োজন। আর একটা ক্রাইটেরিয়া কি ন্যাশনাল পার্টি স্ট্যাটাস পেতে গেলে? দেখো, 2% লোকসভা সিটস মানে হচ্ছে 11 সিটস ফ্রম 3 সিটস মিনিমাম। এখানে বলছে জাতীয় দলের মর্যাদা পাওয়ার এটি আরেকটি শর্ত। যদি কোনো দল দেশের একাধিক রাজ্যে ভোট শতাংশের শর্ত পূরণ করতে না পারে, তবে তারা এই বিকল্পটি ব্যবহার করতে পারে। এর জন্য দলটিকে লোকসভা নির্বাচনের মোট আসনের 2% জিততে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ওই 11 জন সাংসদকে কমপক্ষে 3টি ভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হতে হবে। যে 11 জন সাংসদ থাকবে তাদেরকে ভিন্ন রাজ্যে, শুধু একটা রাজ্যের ভিতর হলে হবে না, অন্যান্য রাজ্যের ভিতরেও তাদেরকে কি করতে হবে? জিততে হবে। এর মাধ্যমেও নির্বাচন কমিশন নিশ্চিত করে যে দলটি শুধুমাত্র একটি রাজ্যের উপর নির্ভরশীল নয়। উদাহরণস্বরূপ, যদি একটি দল তামিলনাড়ু থেকে 5 জন, কর্ণাটক থেকে 4 জন এবং কেরালা থেকে 2 জন সাংসদ জেতে, তাহলে তারা এই শর্ত পূরণ করবে। এই শর্তটি দলগুলোকে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের বিভিন্ন প্রসারিত করতে উৎসাহিত করে। 3 নম্বর কি সেন্ট্রাল পার্টি স্ট্যাটাস পেতে গেলে? রিকগনাইজ অ্যাজ এ স্টেট পার্টি ইন 4 সিটস। বলছে জাতীয় দলের মর্যাদা পাওয়ার এটি তৃতীয় ও শেষ শর্ত। যদি কোনো দল সরাসরি ওপরের দুটি শর্ত পূরণ করতে না পারে, তবে তারা এই পথটি বেছে নিতে পারে। এর শর্ত অনুযায়ী একটি দলকে যদি দেশের 4টি বা তার বেশি রাজ্যে দল হিসাবে স্বীকৃতি থাকে, তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে জাতীয় দলের মর্যাদা পাবে। মানে বলছে এই দল শর্ত অনুযায়ী একটি দলকে যদি দেশের 4টি বা তার বেশি রাজ্য দল হিসাবে স্বীকৃতি থাকে, তাহলেই তারা স্বয়ংক্রিয়ভাবে জাতীয় দলের মর্যাদা পাবে। এই নিয়মটি এমন দলগুলোর জন্য খুবই সহায়ক যারা দেশের বিভিন্ন অংশে ছোট ছোট রাজ্যভিত্তিক শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে। যেমন যদি কোনো দল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্য দলের মর্যাদা পায়, তবে তারা জাতীয় দল হিসাবে বিবেচিত হবে। এটি প্রমাণ করে যে দলটির প্রভাব আঞ্চলিক হলেও সেটি দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আছে। এবার আমরা জানব স্টেটাস পেতে গেলে কি কি। 6% ভ্যালিড ভোটস প্লাস 2 সিটস ইন স্টেট অ্যাসেম্বলি। বলছে একটি দলকে রাজ্য দলের মর্যাদা পেতে হলে
এই শর্তটি পূরণ করা সবথেকে সহজ। এর অর্থ হলো বিধানসভা নির্বাচনে একটি দল যদি মোট বৈধ ভোটের 6% পায় এবং একই সাথে অন্তত 2টি বিধানসভা আসন জিততে পারে, তাহলেই তারা সেই রাজ্যের রাজ্য দল হিসাবে স্বীকৃতি পাবে। কি বলছে, এই দলকে মর্যাদা পেতে হলে বিধানসভা নির্বাচন হবে, একটি দল যদি মোট বৈধ ভোটের 6% পায় এবং একই সাথে অন্তত 2টি বিধানসভা আসন জিততে পারে, তাহলে তারা এই স্ট্যাটাস পাবে। দেখো 2 নম্বর কি বলছে, যে 2 নম্বরে স্টেট পার্টি স্ট্যাটাস পেতে গেলে 3% of total assembly seats or 3 seats whichever is higher। বলছে যে ভোটের শতাংশের ওপর নির্ভর না করে কেবল আসন সংখ্যার ভিত্তিতে রাজ্য দলের মর্যাদা পাওয়ার একটি শর্ত। এই শর্তটি বলে যে একটি দলকে যদি রাজ্যের মোট বিধানসভা আসনের 3% বা কমপক্ষে 3টি আসন জিততে হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো রাজ্যে মোট 200টি বিধানসভা আসন থাকে, তাহলে 3% মানে 6টি আসন। যদি কোনো রাজ্যে 200টি বিধানসভা আসন থাকে, তাহলে 3% মানে 6টি আসন। যদি কোনো দল 6টি আসন জেতে, তাহলে তারা ওই শর্ত পূরণ করবে। যদি কোনো রাজ্যে মোট আসন সংখ্যা 80 হয়, তাহলে 3% মানে 2.8। এক্ষেত্রে 3টি আসন জেতা বাধ্যতামূলক হবে, কারণ 3 বা তার বেশি শর্তটি পূরণ করতে হবে। এটি এমন দেশগুলোর জন্য, দলগুলোর জন্য উপযোগী যারা কিছু নির্দিষ্ট আসনে খুব শক্তিশালী হলেও সামগ্রিকভাবে তাদের ভোটের পরিমাণ কম। আর একটা অপশন কি, স্টেট পার্টি স্ট্যাটাস পেতে গেলে এনি ওয়ান কন্ডিশন, মানে যে কোনো একটা পূরণ করলেই হবে। 1 লোকসভা সিটস পার 25 সিটস অ্যালোকেটেড টু দ্যাট স্টেট। বলছে রাজ্য দলের মর্যাদা পাওয়ার আরেকটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ শর্ত। এর অর্থ হলো সেই রাজ্য যতগুলো লোকসভা আসন রয়েছে তার প্রতি 25টি আসনের জন্য একটি করে আসন জিততে হবে। মানে 25টি আসনের মধ্যে একটির জন্য একটি করে আসন জিততে হবে। যদি কোনো রাজ্যে লোকসভার জন্য 50টি আসন থাকে, তাহলে একটি দলকে রাজ্য দলের মর্যাদা পেতে হলে 50-এর মধ্যে 25 = 2টি আসন জিততে হবে। যদি রাজ্য 25টির কম আসন থাকে, তাহলে অন্তত একটি আসন জেতা বাধ্যতামূলক। ওই নিয়মটি ছোট রাজ্যগুলোতে যখন লোকসভা আসন সংখ্যা কম, সেখানে বেশ কার্যকরী। আর একটা কি, স্টেট পার্টি স্ট্যাটাস পেতে গেলে 8% ভ্যালিড ভোটস ইন স্টেট অ্যাসেম্বলি লোকসভা ইভেন উইদাউট সিটস। বলছে একটি রাজ্য দলের মর্যাদা পাওয়ার এটি ব্যতিক্রমী শর্ত। এই শর্তটি পূরণ করতে হলে একটি দলকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে সেই রাজ্য মোট প্রদত্ত বৈধ ভোটের 8% পেতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শর্তে আসন জেতার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যদি একটি দল অনেক ছোট পেয়েও কোনো আসন না জিততে পারে, একটি দল অনেক ভোট পেয়েও, মানে সেই দলটা অনেক ভোট পেয়েছে কিন্তু কোনো আসন জিততে পারেনি, তাহলে তারা রাজ্য দলের মর্যাদা পেতে পারে। এই নিয়মটি এমন দলগুলোর জন্য খুব সহায়ক যারা দেশের মানুষের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক সমর্থন তৈরি করেছে কিন্তু আসন জেতার মতো অবস্থায় এখনো পৌঁছাতে পারেনি। রিসেন্ট চেঞ্জ 2016 amendment before 2016 review after every election। বলছে 2016 সালের আগে নির্বাচন কমিশনের নিয়ম ছিল যে প্রতিটি সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মর্যাদা পর্যালোচনা করা হতো। এর অর্থ হলো যদি কোনো দল একটি নির্বাচনে জাতীয় বা রাজ্য দলের মর্যাদা পেত কিন্তু পরের নির্বাচনে তারা সেই শর্ত পূরণ করতে না পারত, তাহলে তারা সাথে সাথে তাদের মর্যাদা হারাতো। এই নিয়মটি দলগুলোর জন্য খুবই চাপ সৃষ্টি করত, কারণ এটি খারাপ নির্বাচনের পর তাদের মর্যাদা চলে যাওয়ার ঝুঁকি ছিল। আর একটা কি চেঞ্জ হয়েছে আফটার 2016 রিভিউ আফটার দুটো হচ্ছে কনসিকিউটিভ ইলেকশনস। বলছে 2016 সালের পর নির্বাচন কমিশন একটি নিয়ম পরিবর্তন করে। নতুন নিয়ম অনুযায়ী কোনো দলের মর্যাদা এখন টানা 2টি সাধারণ নির্বাচনের পর পর্যালোচনা করা হয়। এই পরিবর্তনের ফলে দলগুলো অনেক স্বস্তি পেয়েছে।
এর বাস্তব অর্থ হলো, যদি কোনো দল একটি নির্বাচনে খারাপ ফল করে এবং তার মর্যাদা পাওয়ার শর্ত পূরণ করতে না পারে, তাহলেও তারা তাদের মর্যাদা ধরে রাখতে পারবে। কিন্তু যদি তারা পরপর দুটি নির্বাচনে সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তবেই তারা তাদের মর্যাদা হারাবে। এই নিয়ম দলগুলোকে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য দ্বিতীয় সুযোগ দেয়, যা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে সাহায্য করে। আর একটা কি কারেন্ট স্টেটাস অ্যাজ অফ মার্চ 23, 2024, 6 national parties, 58 state parties and 2,763 unrecognized parties। এই পরিসংখ্যানটি ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার বর্তমানে চিত্র তুলে ধরে। 6টি জাতীয় দল প্রমাণ করে যে সারা দেশে অল্প কিছু দলেরই বড় ধরনের প্রভাব রয়েছে। এই দলগুলো হলো কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি অ্যান্ড আম আদমি পার্টি। এই সংখ্যাটি সময়ের সাথে পরিবর্তিত হয়, যেমন সম্প্রতি তৃণমূল কংগ্রেস ও সিপিআই তাদের জাতীয় দলের মর্যাদা হারিয়েছে। 58টি রাজ্য দল দেখায় যে প্রতিটি রাজ্যের নিজস্ব কিছু শক্তিশালী স্থানীয় রাজনৈতিক দল রয়েছে, যারা আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর 2763টি অস্বীকৃত দল নির্দেশ করে যে ভারতের রাজনৈতিক দলের সংখ্যা প্রচুর, আর অধিকাংশই এখনও নিজেদেরকে বড় দল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। এই ব্যাপক সংখ্যাটি ভারতের গণতন্ত্রের বৈচিত্র্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের উন্মুক্ত পরিবেশকে প্রতিফলিত করে।